আপনি আই হিসেবে গার্মেন্টসে কাজ করতে গিয়ে ইন্টিমেট, টি শার্ট, লাইফস্টাইল নিয়ে কাজ করেছেন। সো ইন্টিমেটে কাজ করার জন্য আইর আসলে কোন ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হয়? না, এর আগে আমি বেশ কিছু ফ্যাক্টরিতে কাজ করেছি। সেখানে বেশিরভাগ আমার ছিল নিট ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরিগুলোতে কাজ করা হয়েছে। বেশ কিছু বাইরের আমি নিটের কাজ করেছি। ম্যাক্সিমাম অভিজ্ঞতা ছিল আমার নিটের হিউজ ক্রিটিক্যাল আইটেম করা হয়েছে, বেসিক করা হয়েছে, সেমি ক্রিটিক্যাল করা হয়েছে, টপস আইটেম করা হয়েছে, নাইট ওয়্যার করা হয়েছে। বাট অ্যাজ এ ইন্টিমেটস ফ্যাক্টরি, অ্যাজ এ ইন্টিমেটস আই, দিস ইজ মাই ফার্স্ট জব। সো একজন আইর জন্য আসলে নিট থেকে ইন্টিমেটসে আসলে যে চ্যালেঞ্জটা মেইনলি দাঁড়ায়, ইন্টিমেটস আইটেমগুলোতে হিউজ পরিমাণ অ্যাক্সেসরিজ রিলেটেড কাজ থাকে। প্রথমে তার অ্যাক্সেসরিজের এই নলেজগুলো নিতে হবে। ওইভাবে বলতে গেলে ইন্টিমেটসের ভিতরে হিউজ টাইপ অফ আইটেম আছে, ব্রা আছে, পেন্টি আছে, বক্সার আছে, ব্রিপ আছে, হিউজ টাইপের আইটেম ইন্টিমেটস ফ্যাক্টরিতে পাওয়া যায়। তার মধ্যে ব্রাটা হচ্ছে এক্সেপশনাল। স্পেশালি ব্রা যদি কোনো আইকে নিট থেকে ব্রার কোনো ফ্যাক্টরিতে আসে, তাকে হিউজ পরিমাণ ইনভলভ হইতে হবে। প্রত্যেকটা পয়েন্ট তাকে নিউলি নলেজ নিতে হবে। বাট যদি সে বক্সার পেন্টিতে ইনভলভ থাকে, খুব বেশি ডিফারেন্ট ওই লেভেলের নাই। যারা নিট ফ্যাক্টরিতে প্যান্ট প্রোডাক্ট টাইপের আইটেমে কাজ করে আসছে, তাদের জন্য বক্সারটা ইজি হবে। পেন্টি অতটা ওইভাবে ক্রিটিক্যাল না। পেন্টি হাতে গোনা 7-8টা মাত্র প্রসেস থাকে। এই প্রসেসগুলো জেনুইন প্রসেস। তো ব্রার ক্ষেত্রে হিউজ চ্যালেঞ্জ থাকে। ব্রার ভিতরে দেখা যায় যে 15-20 রকমের অ্যাক্সেসরিজই থাকে। তারপরে ফোম কাফ থাকে, যেগুলো হচ্ছে সচরাচর নিট কোনো প্রোডাক্টে হয় না। নিটের কিছু সুইমওয়্যার টাইপের ড্রেস থাকে, স্পোর্টসওয়্যার টাইপের ড্রেস থাকে। ওইগুলোর সাথে আংশিক 10-20%, 30% ম্যাচিং আছে, বাট টোটালি ডিফারেন্স। তো এইখানে যে চ্যালেঞ্জটা হবে, ব্রাতে কোনো আইকে কাজ করতে হলে তাকে রেগুলার প্রসেস ফ্লো নিয়ে আগাইতে হবে। প্রসেসের ভিতরে ইনভলভ হওয়া লাগবে। সেই ইন্ডিভিজুয়াল প্রসেসগুলোর মেথডের ভিতরে ঢুকতে হবে। তারপরে সে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। আদারওয়াইজ লিনজারিতে প্রথমত আসলে অনেক কিছুই ক্রিটিক্যাল মনে হবে। বাট যদি সে করলি এগুলোর সাথে টাইম স্পেন্ড করে, তো উইদিন 1 মান্থ সে এগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। সো এটা আসলে এখানে টেনশন নেওয়ার এভাবে কিছু নাই। আইর কাজ হচ্ছে প্রসেস নিয়ে কাজ করা। যখন সে ব্রার প্রসেসগুলো ধরতে পারবে, তার জন্য এটাও আবার ওই একই জিনিস হয়ে যাবে। একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগে, সেটা হলো যে মনে করেন যে টি শার্ট বা জ্যাকেট বা ট্যাঙ্ক টপ, নর্মালি যে নিট গার্মেন্টসগুলো যেখানে ইন্টিমেট ছাড়া নিট আইটেম যেগুলো তৈরি হয়, তারা দেখি যে একটু খটকা লাগে। সেটা হলো যে মনে করেন যে টি শার্ট বা জ্যাকেট বা ট্যাঙ্ক টপ, নর্মালি যে নিট গার্মেন্টসগুলো যেখানে ইন্টিমেট ছাড়া নিট আইটেম যেগুলো তৈরি হয়, তারা দেখি যে এখানে রিক্রুট হয় ঠিকই, স্কিল টেস্টে কোয়ালিফাইও করে, কিন্তু হুট করে কয়েকদিন কাজ করার পর তাদেরকে আমরা আর খুঁজে পাই না। মেন চ্যালেঞ্জটা আসলে অপারেটরদের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করে, যার কারণে তারা এখানে সাস্টেইন করতে পারে না? এখানে যদি স্যার ওইভাবে বলা যায়, দেখা গেল যে নিট ফ্যাক্টরিতে অপারেটর যারা কাজ করে থাকে, ম্যাক্সিমাম অনেক বড় প্রসেস করে থাকে। তারপরে হচ্ছে একই টাইপের প্রসেস রেগুলারলি করে থাকে। বাট যখন সে নিট ফ্যাক্টরিতে কোনো ব্রা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে আসে, দেখা গেল ব্রার ভিতরের প্রসেসগুলো ছোট, তার কাছে আকস্মিকভাবে আপাত দৃষ্টিতে শুরুতে তার কাছে ভেরি ইজি মনে হয়, এত ছোট প্রসেস তাড়াতাড়ি সে করে দিল। বাট এই প্রসেসটা যখন সে প্রোডাকশনে করতে যায়, তখন কোয়ালিটিফুলভাবে তাকে আনতে হলে তাকে একটা আলাদা মেন্টালিটি ক্রিয়েট করতে হয়। সেইটা অনেককেই অ্যাডজাস্ট করতে পারে না। দেখা গেলো প্রথম 10-15 দিন কাজ করার পরে সে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। যে আমি আগের ফ্যাক্টরিতে কাজ করতাম রেগুলার একই টাইপের প্রসেস, অ্যাজ লাইক সিঙ্গেল নিডল মেশিনের একজন অপারেটর, তার টি শার্টে বা প্যান্ট হোক একই রকম প্রসেস সে রেগুলারলি করতেছে, বিগ সাইজের প্রসেস। বাট ব্রার ভিতরে আসার পরে অনেক অ্যাডিশনাল প্রসেস থাকে, যেমন রিং বাকেলের কাজ থাকে, অনেক অ্যাডিশনাল টাকিং প্রসেস থাকে, ইনার টাক, হিডেন টাক। এই প্রসেসগুলো আসলে তারা ওইভাবে ইউজ টু থাকে না। সো দ্যাটস ওয়াই তারা এখানে 15-20 দিন কাজ করার পরে শুরুতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যে এই প্রসেসগুলো তার কাছে বেশি নতুন মনে হচ্ছে। একটা স্টাইল চেঞ্জ হলে তাকে আবার নতুন করে শিখতে হচ্ছে। বাট নিটের ফ্যাক্টরির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম 70-80% প্রসেস মিলই থাকে। আইটেম চেঞ্জ হয় কিন্তু প্রসেস অলমোস্ট সেম। সো তারা ওইটা ইজিভাবে এফিসিয়েন্সিটা গেইন করতে পারে। আর এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে একটা নিট বা টি শার্ট থেকে আসা অপারেটরকে যদি আমি ইন্টিমেটে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট প্লাস এই যে প্রসেসের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য
সর্বোচ্চ কতদিন তাকে নার্সিং করা উচিত এবং কি পদ্ধতিতে আমার- nursing করলে তার রিটেনশনটা আমরা পেতে পারি? থ্যাংক ইউ স্যার ফর ইউর কোয়ারি। আমার যেটা এক্ষেত্রে সাজেশান বা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, যখন কোনো প্রোডাক্ট নিট থেকে লিনজারি বা ব্রা আইটেমের কোনো ফ্যাক্টরিতে রিক্রুইট হবে, ওই অপারেটারের প্রথমত মেন্টালি অ্যাডজাস্ট করার জন্য তাকে ওই লেভেলের প্রথমে কিছুদিন প্রেশার দেওয়া যাবে না। তাকে প্রেশার ফ্রিভাবে এইখানের যে নতুন প্রসেসগুলো এগুলো তাকে শেখার জন্য তাকে টাইম দিতে হবে। ইভেন তার সাথে যারা সাপোর্টিং ডিপার্টমেন্ট থাকবে, লাইক তার সুপারভাইজার, লাইক টেকনিক্যাল টিম, এই লোকগুলোকে তাদের সাথে পজিটিভ বিহেভিয়ার নিয়ে তাদেরকে ডেভেলপ করতে হবে। তাদের কাছে এরকম মনে করা যাবে না, তুমি তো 10 বছর এক্সপিরিয়েন্স এসে জয়েন করছো, তুমি তো পারার কথা, তুমি কেন পারতেছো না, এই লেভেলের থট না করে, হটেভার সে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বাট ফর ব্রা সে একদিনের এক্সপিরিয়েন্স। সো তাকে আমাদেরকে একটু ওইভাবে গাইড আপ করতে হবে, ওইভাবে ট্রেন আপ করতে হবে। অ্যাটলিস্ট 15 to 20 ডেজ যদি আমরা তাদেরকে একটু সময় দেই, তাদের যদি একটু আমরা কনসিডারের চোখে দেখি, তারা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। বাট ম্যাক্সিমাম জায়গায় আপনার সাজেশন কি, কি ট্রেনিং রুমে করতে হবে নাকি লাইনের মধ্যে সম্ভব এটা? এটা আমরা আসলে দেখা গেল কি, আমরা যদি হিউজ পরিমাণ অপারেটর রিক্রুইট করি, যে অ্যাজ লাইক আমার নিউ ফ্যাক্টরি, আমার ব্রার জন্য 100 জন অপারেটর লাগবে বা 200 জন অপারেটর লাগবে, সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে আমরা পার্শিয়ালি ট্রেনিং সেন্টারে বা ট্রেনিং একটা প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা কিছুটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারি। অ্যাজ লাইক আমার ফিউ অপারেটর আমার দরকার 10 জন, 15 জন, 20 জন, সেই ক্ষেত্রে আমরা লাইনের ভিতরে রেগুলার প্রসেসের পাশাপাশি তাদেরকে আমরা ডেভেলপমেন্টে নিয়ে আসতে পারি। টেকনিক্যাল টিমের সাপোর্টিংয়ের মাধ্যমে, প্রোডাকশনের টিমের মেন্টালি সাপোর্টের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা পসিবল। তারা ম্যাক্সিমাম জায়গায় প্রথম জয়েন করার পরেই প্রোডাকশনের চাপে পড়ে যায়, এই সাপোর্টটা তারা পায় না। তার কারণে তারা দেখতেছে যে 15 দিন আমি কাজ করলাম, বাট আমি এখনও কথা শুনে যাচ্ছি, আমার কাজের ওই লেভেলের ইফিসিয়েন্সিটা আমি ইমপ্রুভ করতে পারতেছি না, বিকজ অফ এই প্রসেসটা আমার জন্য নিউ। বাট এই সুযোগটা সে পাচ্ছে না, তাকে প্রোডাকশনের জন্য রেগুলার ওইতে সবার মতো তার কাছেও ডিমান্ড করা হচ্ছে। আলটিমেটলি সে এখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, সে নিজেকে উইক মনে করতেছে, হয়তোবা এখান থেকে আমার পক্ষে ইমপ্রুভ করা পসিবল না। দ্যাটস ওয়াই সে এরকম একটা ডিসিশন নিচ্ছে যে আমি তো আগেই ভালো ছিলাম। বিকজ অফ আমরা এটা জানি যে নিট ফ্যাক্টরি, ওভেন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোর কোয়ান্টিটি হচ্ছে বেশি, লঞ্জারি ফ্যাক্টরি কোয়ান্টিটি কম। সো সে চাইলে কারে আশেপাশে 5-6টা ফ্যাক্টরি ঘুরে 2টা ফ্যাক্টরি চাকরি ম্যানেজ করতে পারে। সে ইজিভাবে দেখা গেল যে 15 দিন 20 দিন চাকরি করার পরে ওই স্যালারিটার জন্য ওয়েট করে, স্যালারিটা হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে কিছু না জানায় অন্য একটা নিট ফ্যাক্টরিতে ইজিলি জয়েন করতেছে, সেফ ফিল করে কাজ করতেছে। বাট এইখানে যদি তাকে আমরা একটু এই 15 ডেজ 20 ডেজ তার মেন্টালি অ্যাডজাস্টমেন্ট, তার টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টে সাপোর্ট দিতে পারতাম, তাকে একটু কনসিডারের দিক থেকে আমরা এভাবে বিবেচনা করে কাজ করাইতাম, তাহলে সেই লোকটা এইখানেও সাস্টেন করতে পারতো ভালোভাবে। সে এইখানেও 2-4-5 বছর কাজ করার একটা প্ল্যান করে আগাইতো। এটা আমাদেরকে একটু, আমাদের নিজেদেরকে একটু ডেভেলপ করতে হবে, নিজেদের এসওপিটাকে ডেভেলপ করতে হবে। আমরা র্যান্ডমলি অপারেটরকে ওই লেভেলে প্রেশার না দিয়ে, কোন অপারেটর আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ওই বিবেচনা করে তাদেরকে প্রাইমারি লেভেলের কনসিডারটা আমাদের করা উচিত। তারপরে তারা দেখা গেলো যে 15-20 দিন সে অ্যাডজাস্ট হওয়ার পরে সে এমনি প্রোডাকশন অটোমেটিক্যালি দিতেই পারবে। কি জন্য, মেশিন তো সেম, শুধু আমাকে তার কী করতে হবে, মেন্টালিটি আর জাস্ট তার একটু হ্যান্ডেলিংটা একটু অ্যাডজাস্ট করতে হবে। একই পদ্ধতি তো আমাদের কোয়ালিটি, কাটিং, ফিনিশিং অন্য সেকশনের লোকগুলো আমাদের কাছে আসে। তো আমার অবজারভেশনটা হলো যে সুইং সেকশনে এই মাইগ্রেশন রেটটা বেশি হওয়ার মূল কারণ হলো এই যে অ্যাডজাস্টমেন্ট রাইট স্যার। যেহেতু একটা ইস্যু যেটা ছিল যে নিট ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় অপারেটরকে যখন কাজ বুঝিয়ে দেওয়া হয়, মোটামুটি সেই আইটেমটা মোটামুটি বেশ কিছুদিন চলে। সো একটা অপারেটর একটা কাজ বোঝার পরে সে 15-20 দিন ওই কাজটা করতে পারতেছে, সে ইজিলি ওই প্রসেসের ইফিসিয়েন্সি সহকারে তারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছে। ব্রার ক্ষেত্রে আমরা যখন দেখি অনেক সময় অনেক ফ্যাক্টরিতে ব্রার কাজ চলে, সেখানে হচ্ছে স্যাম্পল টাইপের অর্ডার অ্যালোকেশন থাকে, বায়ারের শর্ট কোয়ান্টিটি অর্ডার অ্যাজ লাইক 700 পিসেস, 1000 পিস, 1500 পিস। সো লেআউট চেঞ্জ ওভারটা একটু বেশি থাকে। দেখা গেল যে নতুন অপারেটরের ক্ষেত্রে এই জিনিসটা একটু টাফ হয়ে যায়। সে 7 দিন কাজ করলো, 7 দিনেই তার 5-6টা প্রসেস করা হয়ে গেছে, 7 দিনে তার 3-4টা প্রসেস শেখা হয়ে গেছে, 7 দিনে তার 3-4টা প্রসেসে কাজ করা লাগছে। এই জিনিসটা তার জন্য একটু টাফ হয়ে যায় শুরুর দিকে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মনে করতে হবে, আমরা যারা প্রোডাকশন ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্টের কাজে দায়িত্বে আছি, তাদেরকে এই জিনিসগুলো একটু প্ল্যান নিয়ে আগাইতে হবে ওইভাবে। যেহেতু আমার কিছু, হ্যাঁ, একই প্রসেসে সেই মানে স্কিল হওয়ার জন্য তাকে মিনিমাম একটা সময় পায়, যাতে সে মেন্টালি ডিস্টার্ব ফিল না করে যে আমার প্রতিদিনই চেঞ্জ হচ্ছে বা 2 দিন পর পর আমার প্রসেস চেঞ্জ হচ্ছে, যেটা নিট ফ্যাক্টরিতে আমার হয় নাই। সো ওইখানে তো আমি ইজিলি কাজ আগায় নিয়ে যেতে পারছিলাম, আমার এফিসিয়েন্সি ভালো গেইন হচ্ছিল। বাট এই ক্ষেত্রে এখানে তারা জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এইগুলো যদি আমরা ইনশাল্লাহ প্ল্যান করে আগাই, আমার মনে হচ্ছে এগুলো থেকে ওভারকাম করা পসিবল। থ্যাংক ইউ আবিদ, থ্যাংক ইউ ফর ইউর টাইম।
ওয়েলকাম স্যার।